তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১ কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রীয় সংসদের ২টির হিসেব। সন্ধ্যের মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ফলাফলটা দেওয়ার জন্য একটু সময় লাগতেছে। ৭টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করব। আমরা ওইটা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে ওনারা এর মধ্যে ফলাফল ঘোষণা করবেন। নির্বাচনের নজিরবিহীন বিলম্বে প্রার্থী ও শিক্ষার্থীদের ক্ষোভ। বিরামহীন কর্তব্য পালনে হতাশ সাংবাদিক সহ দায়িত্বরতরাও। একটা একটা করে ব্যালট চেক করা এটা আসলে খুব বেশি বাস্তবিক না। আমাদের যে প্রথম যে উচ্ছ্বাসটা ছিল এটার মধ্যে কিছু ভাটা পড়েছিল। প্রশাসন সুষ্ঠুভাবে কাজটা করতো তাহলে আমরা সেদিনই ফলাফল পেয়ে যাওয়ার কথা। যারা ভিতরে এজেন্ট হিসেবে আছেন প্রতিটা প্রার্থী তারা সকলেই ভোগান্তিতে রয়েছেন। কিছুদিন আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচন কিংবা এর আগের আমরা যদি সিটি কর্পোরেশন নির্বাচন এমনকি জাতীয় নির্বাচনও দেখি, এতটা ভোগান্তি কিন্তু পোহাতে হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলে উত্থান ঘটছে সাম্প্রদায়িক শক্তির, মন্তব্য বিএনপি নেতা গয়েশ্বরের। রাজনৈতিক ঐক্য ফেরানোয় গুরুত্ব গণ অধিকার পরিষদের। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ, উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। নেত্রকোনায় স্পিডবোট ডুবির ১৯ ঘণ্টায় খোঁজ মেলেনি ডুবে যাওয়া ৪ শিশুর। উৎকণ্ঠায় স্বজনরা। ময়মনসিংহের ভালুকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। দায়িত্ব নিয়েই নেপালে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। ৬ মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১ কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রীয় সংসদের একটির হিসেব। ফলের অপেক্ষায় সিনেটে অবস্থান নিয়েছে প্রার্থী ও শিক্ষার্থীরা। এদিকে দুপুরের মধ্যে গণনা শেষ করে সন্ধ্যায় ফল প্রকাশের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও শনিবার দুপুরে এসেও ফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। হল সংসদের গণনা শেষে এখন গণনা চলছে কেন্দ্রীয় সংসদের ভোট। ভোট শেষ হওয়ার পর থেকে সিনেট ভবনে অবস্থান করা অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। প্রশাসনের অব্যবস্থাপনায় দীর্ঘ অপেক্ষার পরও ফল জানতে না পেরে ক্ষুব্ধ তারা। ফলাফল আমরা এক রাতের মধ্যেই পেতাম। সেক্ষেত্রে আমাদের যে প্রথম যে উচ্ছ্বাসটা ছিল এটার মধ্যে কিছু ভাটা পড়েছিল, কারণ আমরা প্রশাসনের বিভিন্ন সময় নিয়ে টালবাহানা এটা সেটা যেটা আমরা দেখছি, তো এটা নিয়ে আমরা হতাশ হয়েছিলাম। খাওয়া ঘুম এখানেই আর কি, যেহেতু আমাদের এত আবেগের একটা জায়গা, সো আমরা এক্সাইটেড ছিলাম অনেক। তো আমরা এখানে আসি যাতে আমাদের সুষ্ঠু ভ্যালিড একটা ফলাফল পাই। অভিযোগটাকে কোনো প্রকার যাচাই বাছাই না করে তারা তাদের ওয়াইজ ডিসিশনটা না নিয়ে সম্পূর্ণ বায়াসডভাবে এই ওএমআর পদ্ধতিটাকে বাতিল করে দিল। এটি আসলে দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি না। নির্বাচন কমিশন যদি আরেকটু আন্তরিকভাবে দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারতো, দায়িত্বশীল আচরণ করতে পারতো, তাহলে আসলে এটা সহজ হতো। এদিকে শনিবার দুপুরের মধ্যেই ভোট গণনার পালা শেষ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রশিদুল আলম। এখন পর্যন্ত 16 থেকে 17টি হলের ফলাফল প্রায় আমাদের হাতে এসে পৌঁছেছে, আর বাকি 3 থেকে 4টি হলের কাজ চলমান আছে। আমাদের অভিজ্ঞতা কম, কাজ নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন, আর এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না, কারণ প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। বেলা 2টা নাগাদ আমরা চূড়ান্ত ফলাফল প্রস্তুত করব ইনশাআল্লাহ। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান জানান সন্ধ্যা 7টার মধ্যেই ফল প্রকাশ করা হবে। 16টা হলের পুরো রেজাল্ট গণনা করা শেষ হয়ে গেছে। আরও 5টা এখনও বাকি আছে, সেগুলিও আশা করি সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব
রেজাল্ট ঘোষণা করতে। রেজাল্ট ঘোষণা করা হবে কোথায় আমরা এখনো সেইটা নির্ধারণ করিনি, এই বিল্ডিংই করা হবে। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ। ভিতরে এবং বাইরে নিরাপত্তার বিষয়টা আমরা দেখতেছি, বহিরাগতকে যেন প্রবেশ করতে না পারে, অভ্যন্তরীণ শৃঙ্খলা যেন বজায় থাকে। বিজিবির ওনাদের সদস্যরা আমাদের সাথে আছেন, একই সাথে আমাদের র্যাব আছেন এবং এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীরা আছেন। সকল বাহিনীর সাথে সমন্বয় করে আমরা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা বিধান করে যাচ্ছি। এবারের জাকসু নির্বাচনে 12,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং সানবীর রূপল। সরাসরি প্রথমে যাচ্ছে শাকিরের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু বৃহস্পতিবার শেষ হয়েছে, তবে শনিবার হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশের চূড়ান্ত যে সময় সেটি কিন্তু আসেনি। আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার কিন্তু সময় বাড়ানো হচ্ছে এই ফলাফল প্রকাশের জন্য, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত ঠিক কখন ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়ে বলা হয়েছে। আজ যদি গ্রহণের পর ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রথম পর্যায়ে হলে এসেছে, পরবর্তীতে কিন্তু সেটি হল কেন্দ্রীয় সংসদের যে গণনার প্রক্রিয়া সেই গণনা প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয় সংসদে চালু হয়েছে। আমরা যে তথ্য জানতে পেরেছি সেখানে আসলে 20টি হলের ভোট গণনা যেটি সেটি সম্পন্ন হয়েছে, এখন মাত্র একটি হলের ভোট গণনার যে প্রক্রিয়া সেটি চলছে। এটি হতে হয়তো কিছুটা সময় লাগবে। সেই হিসাবে এই একটি হলের যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, সেই হলের ভোট গ্রহণ প্রক্রিয়া বা ভোট যে গণনার যে প্রক্রিয়া কিছুটা সময় লাগবে। সেই হিসাবে এই একটি হলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, সেই হল গ্রহণ প্রক্রিয়া বা ভোট যে গণনার যে প্রক্রিয়া, ভোট গণনার প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত ফলাফল যেটি সেটির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন নির্বাচন কমিশন। পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে এবার যে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে যে ভোট গণনা করা হয়েছে তার কারণেই দেরি বা বিলম্বের বিষয়টি ঘটেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন বলছে তারা এই 33 বছর পর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও ভালো নির্বাচন তারা উপহার দিতে চান। আর প্রার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সিনেট ভবনে অবস্থান করবেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটি বড় অংশও কিন্তু এই ফলাফলের জন্য সিনেট ভবনে অপেক্ষা করছেন। তো আমাদের অন্যান্য সহকর্মীরাও কিন্তু এই খবর সংগ্রহ করছেন। আমরা চলে যেতে চাই সহকর্মী সানবীর রূপলের কাছে। এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্র থেকে সবশেষ একটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে আর মাত্র 10 মিনিটের মধ্যেই হয়তো ভোট গণনার কার্যক্রম শেষ হতে যাচ্ছে এবং বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল হয়তো ভোট গণনার শেষে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ আগে প্রভিসি তিনি এখানে এসে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি বলেছিলেন ঘণ্টাখানেক আগে যে আরও বেশ কিছু সময় বাকি আছে এবং 3টার মধ্যে ভোট গণনা শেষ হবে। তবে বলতে চাচ্ছে যে 3টার আগেই এই ভোট গণনা শেষ হয়ে যাবে এবং ভোট গণনা শেষ হলে 7টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত যে টানা 3 দিনের এই পরিশ্রম, টানা 3 দিনের নানান রকমের উদ্বেগ, উৎকণ্ঠা, নাটকীয়তা, ভোট বর্জন, অভিযোগ, পাল্টা অভিযোগ সব কিছু নিয়েই জাকসু নির্বাচন দিয়ে তাদের ছাত্র প্রতিনিধি পেতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এক নাগারে বেশ কিছু শিক্ষার্থী তারা এই ভোট গণনা কেন্দ্রের বাইরে তারা অপেক্ষা করছেন এবং তারাও ক্লান্ত পরিশ্রান্ত দেখা যাচ্ছে তাদেরকে। এবং একই সাথে যারা ভোট গণনা করছেন তারাও টানা এই ভোট গণনা কার্যক্রম হাতে গোনার ফলে তাদের যে বেগ পেতে হয়েছে এবং তাদেরকে দীর্ঘ সময় এখানে
সেখানে থাকতে হয়েছে। এবং একই সাথে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুরো ক্যাম্পাস জুড়েই এখন মনে হচ্ছে একটি ক্লান্তির ছাপ লেগে গেছে। তবে শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তারপরে আসলে বোঝা যাবে যে জাকসু নির্বাচন নিয়ে তাদের উচ্ছ্বাস কিভাবে প্রকাশিত হয়। তো এর মধ্যে টানা 2 দিনের ভোট গণনায় হলের ভোট গণনা শেষ হয়ে গেছে আগেই, এবং কেন্দ্রের ভোট গণনা সকাল থেকেই ধারাবাহিকভাবে তারা খুব দ্রুত লোকবল বাড়িয়ে চেষ্টা করছিলেন যে আজকে খুব যত দ্রুত সম্ভব তত দ্রুত যাতে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারেন। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই উদ্বেগ, উৎকণ্ঠা এবং সেই অপেক্ষা সেটি শেষ হতে যাচ্ছে, এবং শেষ হওয়ার পরে তারপরে ফলাফলের মাধ্যমে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ রূপে। তো এই ছিল এখন পর্যন্ত জাকসু নির্বাচনের সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে জাকসু নির্বাচনের নজিরবিহীন বিলম্বে হতাশ শিক্ষার্থী, দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবার চোখে মুখেই ক্লান্তির ছাপ। ভোট গণনার চরম অব্যবস্থাপনার ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী সহ দায়িত্বরতরা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে 33 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোট গ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ। জাকসু ও হল সংসদ নির্বাচনের 3য় দিনে পড়েছে ভোট গণনার কার্যক্রম। এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন। ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবরাখবর জানাতে গণনা কক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। ফলাফল প্রকাশে বিলম্ব হয় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও। ডাকসু নির্বাচন কিংবা এর আগের আমরা যদি সিটি কর্পোরেশন নির্বাচন, এমনকি জাতীয় নির্বাচনও দেখি, এতটা ভোগান্তি কিন্তু পোহাতে হয়নি। এর আগেও আমরা দেখেছি যে তারা তাদের কথা দিয়ে কথা রাখেনি, সেই জায়গাটায় সত্যিকার অর্থেই একটা কনফিউশন যাচ্ছে। তেমনই শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। 25-এ এসেও যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। আমরা এত দীর্ঘ সময় চাচ্ছি না, আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ইতিমধ্যে মরে গেছে। একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা, অপরদিকে লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বপন আহমেদ, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, রাজধানীর গুলশানে গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন, অনেকে অম্লমধুর বিতর্ক করেছেন, পরস্পর আমরা ভিন্নমত পোষণ করেছি, কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি। এখনো যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটা তাদের ডেমোক্রেটিক রাইট। তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে, সমর্থন পায়, তাহলে সেটা এস্টাবলিশড হবে। এবং সেটা এস্টাবলিশড হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে, তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে, সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয়, তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না। 2 বছর হোক 5 বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে। তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে উঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে। সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাই। এর বাইরে
যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি, হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে, সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সেই বক্তব্যটা দিচ্ছেন। এবং রাজধানীর গুলশানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ফ্যাসিবাদের পতন হয়নি, হাসিনার পতন হয়েছে। সব পর্যায়ে হাসিনার ফ্যাসিবাদ নানা রূপে এখনো আছে। অশুভ ফ্যাসিবাদ আবারও সংঘবদ্ধ হচ্ছে। গুলশানের একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন বিভিন্ন দলের নেতারা। আলোচনায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের সক্ষমতায় তিনি সন্দিহান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে দেরি হলে রাজনৈতিক বিভাজন বাড়বে। বাংলাদেশ গভীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, পরিস্থিতি সমাধানে সদিচ্ছা প্রয়োজন। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে দ্বন্দ্ব সমাধানে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকেই। চাপিয়ে দেয়া সমাধান দীর্ঘস্থায়ী হবে না। এই যে ফ্যাসিবাদী সিস্টেম যেটা আসলে ভাঙ্গার জন্য জনগণ রাজপথে নামলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙ্গা হয়নি। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। রাজনীতির দুর্বৃত্ত, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, প্রায় এর একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে। ঐক্যমত্য কমিশনের কাজগুলি বা কি কতটুকু হচ্ছে, কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কেন, এটা যদি আমরা না জানাতে পারি তাদেরকে, তাহলে গণভোট করে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাবো না। কোনো একক চিন্তা অনুযায়ী এটাকে বৈপ্লবিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব, নাকি আমরা কনসেনসাসের ভিত্তিতে বা একটা ভেগ প্ল্যান না করে স্ট্রাকচারালি কিভাবে আমাদের ইউথ, আমাদের উইমেনকে ইনকর্পোরেট করতে পারি ইন পলিটিক্স। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাড়ছে মব ভায়োলেন্স। এ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 90 দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলেও 1 বছর পরও অন্তর্বর্তী সরকার কেন পারছে না, এ প্রশ্ন তুলে তিনি বলেন, সংস্কার করতে গিয়ে এখন কুসংস্কারের পথে হাঁটছে সরকার। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল। তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? ব্যাপক পরিকল্পনার পরও দেশের অর্থনৈতিক অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ, বিপরীতে বাড়ছে বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা। এমন চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যে। একে গ্যাস, বিদ্যুৎ সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারার প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কারণ হিসেবে শেখ হাসিনা সরকারের সমন্বয়হীন বিনিয়োগ পরিকল্পনাকে দায়ী করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। এমএস আরিফিনের রিপোর্ট। লাখ লাখ মানুষের কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ টানতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, অর্থনীতিতে তা তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না, এমনই চিত্র মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এসেছে $1 লাখ মার্কিন। গেল বছরের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় যা 93.46% কম। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকেও 83.11% কমেছে এফডিআই। বিপরীতে বেড়েছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। রাস্তাঘাট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কিংবা ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোর সম্প্রসারণটা এখনও আসলে সব জায়গায় হয়নি। তো এখনও সাইন আপ করলে ধরেন কিছুদিন পরে হবে, এরকম একটা ব্যাপারে, এরকম একটা স্টেটাসে আমরা আছি। এই অবস্থায় বিদেশি বিনিয়োগ আনতে দেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। ঋণ প্রবাহ যদি দেখেন, এটা কিন্তু প্রবৃদ্ধি যেটা, এটা কিন্তু বিগত বোধহয় 20-22 বছরের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি খাতে ঋণের কোনো চাহিদাই নেই যাদের খুব একটা, কারণ তারা বিনিয়োগ করতে বা কাঁচামাল ব্যবহার করতে, উৎপাদন বৃদ্ধি করতে তাদের যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা তারা পাচ্ছে না। সরকারি বেসরকারি সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং প্রয়োজনে প্রাইভেট সেক্টরের যে পার্টিসিপেশন এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেটা আর একটু এনকারেজ করতে হবে। আস্থা অর্জনের পথেই হাঁটছে সরকার, তাই 100 অর্থনৈতিক অঞ্চল থেকে সরে 5টিকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তা সময় সাপেক্ষ বলে জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান।
অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক বছর ধরে। সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি একটা আরও বড় কোনো প্রজেক্ট হাতে নিয়ে নেন যেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না, তখন ওই প্রজেক্টটার টাইম লাইন ড্র্যাক করতে থাকে, তাহলে আর আপনি অর্থনৈতিক অঞ্চলে কীভাবে ইনভেস্টমেন্ট দেখবেন। সো আই থিঙ্ক দেয়ার ইজ আ লং ওয়ে টু গো ফর আস। বাংলাদেশ ব্যাংকের তথ্য শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডেও গেল মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 19.59%। বিপরীতে পরিকল্পিত অঞ্চলের বাইরে বাড়ছে এফডিআই। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অংশীজনদের অন্ধকারে রেখে সরকার স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বের হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ সময় এলডিসির সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানান তারা। তবে এলডিসি গ্রাজুয়েশন সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এলডিসি গ্রাজুয়েশনে ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে, নয়তো এগিয়ে যাওয়া যাবে না। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের সব শর্ত পরপর 2 বার পূরণ করেছে বাংলাদেশ। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসেবে হাতে সময় আছে আর মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এলডিসি উত্তরণে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রোডম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। অনেকগুলো নতুন নতুন নিয়ম আসছে, কমপ্লায়েন্স রুলস রেগুলেশন, কার্বন নিয়ে তারা খুব সিরিয়াস, গ্রিন প্রোডাকশন থাকতে হবে। এইসব নিয়মকানুন আমরা প্রতিপালন করতে হলে আমাদের যে সক্ষমতা দরকার সেটা আমরা নাই। দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নত হওয়ায় এলডিসি উত্তরণ আর সরকারের হাতে নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এই অবস্থায় ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়ানোর তাগিদ প্রেস সচিবের। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয়। আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। রিস্ক গুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? এই রিস্ক গুলো তো সত্যিকার অর্থে একটা গভর্নমেন্ট বা একটা প্রাইভেট সেক্টর সবাই মিলে এটা নিতে হয়। বারবার আমাদেরকে কেন চাপিয়ে দেওয়া হবে? এলডিসি উত্তরণের বিকল্প না দেখলেও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর মার্কিন শুল্ক বিবেচনায় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে গ্রাজুয়েশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা এনার্জি ফ্যামিন, এনার্জি দুর্ভিক্ষের মধ্যে হয়তো ঢুকতে যাচ্ছি। একদিকে যেমন এনার্জির ধাক্কা নিচ্ছি, সরকার যদি এখন বেশি করে ইম্পোর্ট করতে চায়, ম্যাক্রোর উপর প্রেসার পড়বে। এলডিসি গ্রাজুয়েশনের সময় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি পোশাক ও ওষুধ খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকারও তাগিদ দেন আলোচকরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চওড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আলাদা রেল সেতু হওয়ায় যমুনা সেতু থেকে সরানো হচ্ছে পুরনো লাইন। 6 থেকে বেড়ে 8 মিটার হবে সড়ক, যানজট কমে স্বস্তির যাত্রার আশা। নেত্রকোনার ধনু নদীতে স্পিডবোট ডুবির 19 ঘন্টা পর ভেসে উঠেছে এক শিশুর মরদেহ। বাকি 3 শিশুর খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার না হওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। নিখোঁজ 4 শিশুর খোঁজে ডুবুরিরা, নৌকা নিয়ে মাঝ নদীতে স্বজনরাও। তাদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা। শনিবার সকাল থেকে নেত্রকোনার খালিয়াজুড়ির পাঁচহাট এলাকায় ধনু নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে দুপুর 1:30টার দিকে ভেসে ওঠে তুষামণির মরদেহ। বাকি 3 শিশু সন্ধানে উদ্ধার চলমান। আশায় বুক বেঁধে আছেন স্বজনরা, তুষামণির মতো মিলবে তাদেরও সন্তান। ফায়ার সার্ভিস বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খোঁজ চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কার্যক্রম। শুক্রবার বিকেলে স্পিড বোটে কিশোরগঞ্জের ইটনার মিগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিড বোটটির। এই সময় নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। সময় সংবাদ, নেত্রকোনা। বিস্তারিত জানাতে নেত্রকোনার পাঁচহাট এলাকায় আছেন সহকর্মী আলপনা বেগম, সরাসরি যাচ্ছি তার কাছে।
জেলার যে কালিয়াজুড়ি হাওর অঞ্চল, কালিয়াজুড়ির যে ৫-৮ গ্রাম যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল, স্পিড বোটে যে ডুবে ৪ জন নিখোঁজ হয়েছিল, আজকে দুপুরে এই আধা ঘন্টা আগে একটি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ভেসে উঠলে সেই শিশুটিকে তারা পেয়েছে। তো এই সকাল থেকেই ফায়ার সার্ভিস এই নিখোঁজদেরকে খুঁজে এই ধনু নদীর বিভিন্ন পয়েন্টে তারা এই ডুবুরি দল নামছে এবং খোঁজ করছে, কিন্তু এখন পর্যন্ত একটি শিশুর লাশ ভেসে উঠায় পেয়েছে। আরো বাকি ৩ জন রয়েছে যাদের স্বজনরা খুঁজছেন এবং যে ফায়ার সার্ভিসও খুঁজছে। তো এই যে নবাব মিয়ার ৫-৮ গ্রামের নবাব মিয়ার ছেলে যে রানা মিয়া, তার বিয়ের জন্যই আসলে তার বাড়িতে লোকজন এসেছিল এবং বিয়ের আগে গ্রাম অঞ্চলে একটা অনুষ্ঠান হয় যে পানিতে আগে যেতে হয়। তো ওই পানিতে যাওয়ার জন্য স্পিড বোটে তারা ৭ জন উঠেছিলেন এবং ৭ জন উঠে যখন এই যাচ্ছিল তখন চরপাড়া এবং ৫-৮ এলাকার যে মাঝখান জায়গা, সেখানে একটি যে মাছ ধরার নৌকা থাকে, সেই মাছ ধরার নৌকার সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হলে পরে সেই মাছ ধরার নৌকার যে জেলেরা ছিলেন বা মাঝিরা ছিলেন, তারা সেই স্পিড বোটের চালককে স্পিড বোটে উঠে এই মারধর করার সময় স্পিড বোটটি ডুবে যায়, যেটি বলছেন যে স্বজন এবং স্থানীয়রা বলছেন যে মারধর না করে, এবং তখন যারা এই নৌকায় ছিল তারা স্পিড বোটে ছিল, তারা বলছিল যে তাদেরকে ওই যদি স্পিড বোটের চালকের অপরাধ হয়ে থাকে তাকে যেন শাস্তি দেওয়া হয় পরবর্তীতে, কিন্তু আমাদেরকে যেন পারে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এটি না শুনেও ওই মারধর করতে থাকা অবস্থায় তখন স্পিড বোটটি ডুবে যায়, স্পিড বোটের উপর চাপ পড়ে সেটি ডুবে যাওয়ার ফলে যে কারণে এই ৩ জন পারে উঠতে পেরেছেন তীরে, আর যে ৪ জন নিখোঁজ ছিলেন তাদের মধ্যে ৩ জনই শিশু আর একজন হচ্ছে ১৮ বছর বয়সী, সে হচ্ছে যে সেই বরের বোন। তো এখনো সেই ৩ জন নিখোঁজ রয়েছে, যে কারণে স্বজনরা আসলে খুঁজছেন বিভিন্ন নৌকা দিয়ে। তো এই যে আজকে এই নৌকা ডুবে স্পিড বোট ডুবির যে নিখোঁজের ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। ময়মনসিংহ সহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংস্কার চলায় উল্টো পথ দিয়ে ঢাকা যাচ্ছিল শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস। ভালুকার ভরাডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা আয়ান পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন, আহত হন অন্তত 10 যাত্রী। অন্যদিকে সিলেট সুনামগঞ্জ সড়কের জয়কলস এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হন। এছাড়া নওগাঁর বলদগাছিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক বৃদ্ধ, আর মাদারীপুরে 2 বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রার্থীকে উপস্থিত থেকে জমা দিতে হবে প্রত্যাহারপত্র। তবে এখন পর্যন্ত মাত্র 1 জন প্রার্থী প্রত্যাহার আবেদন জমা দিয়েছেন। এদিকে রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র প্রত্যাহারের পরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করব এবং সেটা আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে অফিসসমূহ সেখানে আমরা ওটা ঝুলিয়ে দেব। রাকসু এবং হল সংসদে আমাদের এখন পর্যন্ত যদি আর কেউ প্রত্যাহার না করে আজকে, তাহলে 320 জন টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হবে। রাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে আজ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং সকাল 10টা থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদন শুরু করেছেন প্রার্থীরা। এখন পর্যন্ত 7 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন। এর মধ্যে একজন সহসভাপতি অর্থাৎ ভিপি পদের প্রার্থী রয়েছেন, আরেকজন সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদের প্রার্থী রয়েছেন এবং বাকি যে 5 জন রয়েছেন
তারা সম্পাদকীয় বিভিন্ন পদে এখানে প্রার্থিতার জন্য মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু তারা আজ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তারা এখানকার যারা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তারা বলছেন যে তারা একাধিক পদে আবেদন করেছিলেন, কিন্তু এখন একটি পদে থাকবেন এবং অন্য পদগুলো প্রত্যাহারের জন্য আবেদন করছেন। এবং দুজন আসলে ব্যক্তিগত কারণে এখানে তাদের যে আবেদনপত্র প্রত্যাহার সেটির আবেদন করেছে। নির্বাচন কমিশন বলছে যে যারা আবেদন করছেন তারা সশরীরে এসে এখানে আবেদন করছেন এবং বিকেল 5টা পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে। 6টার পর তারা যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটির কাজ শুরু করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে আজকে তারা কোনো তালিকা প্রকাশ করবে না। আগামীকাল সকাল 10টায় প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে এবং সেটি তারা বলছেন যে আগামীকাল 10টা থেকে 11টার মধ্যে হতে পারে এবং তারপরেই যে চূড়ান্ত ভোটের যে প্রচারণা সেটি শুরু হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী যে আমেজ সেটি বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। তারা এরই মধ্যে যারা ভোটার রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনী যখন মনোনয়নপত্র যাচাই বাছাই হয় তখন রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে 320 জন এবং হল সংসদে 603 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং রাকসু নির্বাচন কমিশন বলছে যে কালকে থেকে তারা পুরোদমে যে নির্বাচনী কাজ সেটি শুরু করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের খবর জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ভোট সামনে রেখে চলছে প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে ভোটার তালিকা ও আচরণবিধি। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে 14টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে কার্যক্রম। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। দেয়ালে চলছে রঙের কাজ, গোছানো হচ্ছে কক্ষগুলো। এভাবেই নতুন রূপ পাচ্ছে জোবরা ভাতের হোটেল খ্যাত চাকসু ভবন। 3 যুগ পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই কর্মযজ্ঞ ঘিরে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্র সংসদের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হলে মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীদেরকে আমরা বাছাই করে সেটি প্রকাশ করব। ক্যাম্পাসে এত আমেজ, সবাই ভালো কাজ করার চেষ্টা করছে এবং একই সাথে প্রশাসনও নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে বসে কথা বলে। ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার ও তাদের প্রত্যেক দাবি দেওয়া আদায় হবে। রোববার থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম বিতরণ, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীদের করতে হবে ডোপ টেস্ট। ফলাফল পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। তবে থাকবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতকরণে থাকবে এলইডি স্ক্রিনের ব্যবস্থা। নির্বাচনের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় অনুষদগুলোকে। এদিকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবি, কোনো রাজনৈতিক দল যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে প্রশাসনকে। শিক্ষার্থীরা যে কথাগুলো এই নির্বাচন কমিশনকে বলতে চেয়েছিল এটা ওরা ততটুকু গুরুত্ব দেয় নাই, যার জন্য শিক্ষার্থীরা অনেকেই এই প্রশাসনের মতবিনিময় সভা বয়কট করে বেরিয়ে আসে। যত ওয়ে আছে সকল ওয়ে যেন এখানে ব্যবহার করে, যে নির্বাচন যেন শেষ পর্যন্ত যেন নিরপেক্ষ হয়। ক্যাম্পাসে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, প্রশাসন এটা কিন্তু সুষ্ঠু বিহিত করতে পারে নাই, তো সেই জায়গা থেকে আমাদের শঙ্কা এখনো আছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচনে আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের স্কেজুয়াল যেন ঠিক থাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ পারবো। 1990 সালের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরের সময় আরও থাকছে। 2 মাসের ব্যবধানে রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প। এবারও কামচাটকায় আঘাত 7.4 মাত্রায় অনুভূত। সুনামির সতর্কতা জারি, হয়নি কোনো ক্ষয়ক্ষতি। স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু হওয়ার অপেক্ষায় অবসান হতে যাচ্ছে। পুরনো লাইন সরিয়ে সম্প্রসারণ করা হবে সেতুর সড়কপথ। এতে প্রস্থ 6.3 মিটার বেড়ে হবে 8 মিটার। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক, কাজ শুরু হবে শিগগিরই। যমুনা সেতু ঘুরে এসে মনির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান খান এবং নুরুল ইসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইনেই চলাচল করত উত্তরবঙ্গগামী ট্রেন, কিন্তু ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন। আর এতে এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়ক পথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আর এতে এই 6.3 মিটারের এই সড়ক পথ হবে প্রায় 8 মিটারের। ফলে
এই অংশের যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। সেতুর এই প্রস্তুতা নিয়ে যে প্রত্যাশা, সেটির গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে 2 দশক আগে। উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে যমুনা সেতুর ওপর এই 4 লেনের সেতু চালু হয় 1998 সালে। সড়ক সেতু চালুর শুরুতে রেল চলাচলের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে নকশা বদলে সেতুর একপাশেই বসানো হয় রেল লাইন। এতে সংকুচিত হয়ে যায় সড়ক পথ। তবে সে সময় সড়কের পাশাপাশি উপকৃত হন রেলপথের যাত্রীরাও। পরের 2 দশকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে সেতুর দুপাশেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তি। ঈদের সময় এই দুর্ভোগ হয় অসহনীয়। শুধু যানজটই নয়, প্রস্থতা কম থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। সম্প্রতি এই রেললাইন অপসারণের মাধ্যমে এ পথের যাত্রীদের মাঝে মিলছে স্বস্তির যাত্রার ইঙ্গিত। এখান থেকে যখন 2টা গাড়ি ক্রস করি, পাশাপাশি ওভারটেক করি, তখন শান্তিম জায়গা থাকে একদম সামান্য, মানে যদি এদিকে তো এদিকে হয় শেষ। যখন এটা একটু চওড়া হবে, বড় হবে, তখন ইজিলি পাস হতে পারবে। রেল লাইন সরাচ্ছে, এই কারণে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের গাড়ি ঘোড়া দুপাকে সামান একটু সোজা হবে, ভালো হবে। সেতু বিভাগ বলছে প্রতিদিন গড়ে যমুনা সেতুতে যাতায়াত করে 20 থেকে 22,000 গাড়ি। আর বর্তমানে সেতু আন্তর্জাতিক মানের না হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়। তাই রেল লাইন সরিয়ে সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এতে প্রশ্ন ওঠে সেতুর সক্ষমতা নিয়ে। যদিও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন অবকাঠামোগত দিক থেকে ফিট আছে যমুনা সেতু। আর সেতু সংস্কারে ট্রাফিক ম্যানেজমেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। এতে নিশ্চিতভাবেই যান চলাচলে আরও গতিশীলতা আসবে এবং পাশাপাশি যখন যানবাহনের চাপ থাকে ওই সময় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সহজতর হবে। সার্বিক দিক থেকে স্ট্রাকচারালি ফিট আছে। এর বিয়ারিংগুলো একটু পুরানো হয়ে গেছিলো বা কিছু ড্যামেজ হয়েছিল, আমরা সেটা রিপ্লেসমেন্ট করার জন্য টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করছি। যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারণে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানান সেতু বিভাগের সচিব। বলেন তাদের পরামর্শ অনুযায়ী করা হবে সেতুর সড়ক প্রশস্তের কাজ। সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই এই কাজ সম্পন্ন করতে চায় সেতু কর্তৃপক্ষ। আমাদের ভেন্ডরও কনসালটেন্ট চূড়ান্ত হয়েছে, ওনারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এটাকে মূল সেতুর সাথে সংযোগ করে প্রশস্ততাটা বাড়িয়ে স্ট্যান্ডার্ড 4 লেন যাকে আমরা বলি সেটা আমরা করব। যেহেতু জিনিসটা একটু কারিগরি বিষয়, টেকনিক্যাল, আমাদের থাকবে যথাসম্ভব কম সময়ের মধ্যে যদি আমরা পাই তাহলে কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। বাট তাড়াহুড়ো করে যাতে ওর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে না হয় সেটা আমাদের বিবেচনায়। প্রতিনিয়ত যে পরিমাণ চাপ বাড়ছে যমুনা সেতুতে, সেক্ষেত্রে আগামী 10-15 বছরের মধ্যে বিকল্প সেতুর প্রয়োজন পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যমুনা সেতু থেকে মনির হোসাইন, সময় সংবাদ। নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 64 নটিক্যাল মাইল জলসীমায় জলদস্যুতা শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। অবশ্য আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চলতি বছর 2টি অঘটনের তথ্য দিলেও অনুসন্ধান শেষে তার কোনো সত্যতা পায়নি বলে দাবি বন্দরের। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপ কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা থাকছে নজরদারির মধ্যে। মূলত মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। রিক্যাপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই, এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায়
চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ওরা যখন দেখবে যে এগুলি নাই তখন ওরা নির্দ্বিধায় ট্রেড উইল ইনক্রিজ এবং ওদের জাহাজকে এখানে পাঠাবে। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। দায়িত্ব নিয়ে নেপালে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনে শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5ই মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। একই সঙ্গে দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভা। জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী কার্কি। এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল। শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং 2026 সালের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন সংসদ ভাঙাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক। অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরুক। ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত। এদিকে নেপালের হোটেল শিল্প ইতোমধ্যেই আন্দোলনে 2500 কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। এর মধ্যেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। নাদিম মারজান, সময় সংবাদ। হামাস মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্ক ঘোষণা নামের প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য 2 রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় তৎপর হওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ, ভারত সহ 142টি দেশ প্রস্তাবের পক্ষে ও 10টি দেশ বিপক্ষে ভোট দেয়। সাধারণ পরিষদকে রাজনৈতিক সার্কাস আখ্যা দিয়ে পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় উপত্যকায় অন্তত 65 জন নিহত হয়েছেন। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও থামছে না ইসরায়েলি হামলা। সম্প্রতি উপত্যকার বহু আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার মিশনে নেমেছে দখলদার বাহিনী। শুক্রবার তাদের হামলায় নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিন সংকট নিরসনে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তব ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা একটি ঘোষণায় সমর্থন দেয় বেশিরভাগ দেশ। সৌদি আরব ও ফ্রান্সের আয়োজনে জুলাইয়ে হওয়া আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতেই এই 7 পাতার ঘোষণা তৈরি করা হয়। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে বাস্তবসম্মত ও অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ, ভারত সহ 142টি দেশ। বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র সহ 10টি রাষ্ট্র। ভোট দেয়া থেকে বিরত থাকে 12টি দেশ। দ্বিরাষ্ট্র সমাধানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দ্বিরাষ্ট্র সমাধান গঠনের এই প্রস্তাবনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একে ক্ষতিকর উল্লেখ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করাই প্রমাণ করে যে সাধারণ
সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে, যদিও নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানিয়েছে জাতিসংঘ। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জার্মানির ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র বলছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এই কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে গত জুলাইয়ে একই অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন টাইলার রবিনসনকে গ্রেফতার করা হয়েছে। উইচা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, 2 দিন ব্যাপী তল্লাশির পর বৃহস্পতিবার রাতে 22 বছর বয়সী এই যুবককে গ্রেফতার করেছে এফবিআই। গভর্নর কক্স জানান, কক্স সন্দেহভাজন রবিনসন স্থানীয় বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। পরিবার ও বন্ধুরা জানান, তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং কার্ককে ঘৃণা করে মন্তব্য করতেন। এক আত্মীয়ের স্বীকারোক্তি থেকে সূত্র ধরে শেষ পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করে এফবিআই। খেলার খবর। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেইনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৈরতটা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 44 ঘন্টায় শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যায় ফল প্রকাশের আশা নির্বাচন কমিশনের। নজিরবিহীন বিলম্বে শিক্ষার্থী ও প্রার্থীদের ক্ষোভ। সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাড়ছে মব সহিংসতা, বললেন বিএনপি নেতা গয়েশ্বর। এখনই সংবিধান সংস্কারের দাবির মাঝে ভিন্ন উদ্দেশ্য দেখছেন সালাউদ্দিন। এবং নেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার, খোঁজ মেলেনি 3 জনের। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।